বন্ধুরা, স্যামসাং কিন্তু তাদের জেড ফ্লিপ 7 লঞ্চ করে দিয়েছে অনেক আগেই। তো যারা এই ফোন কিনতে চান তাদের জন্য আজ আমরা এই ফোনের ইন ডিটেলস রিভিউ ভিডিও নিয়ে এসেছি। প্রথমে আমরা এর স্পেক নিয়ে কথা বলবো, এরপর ব্যবহারের সুবিধা অসুবিধা, স্যামসাং কী কী আপডেট চোখে পড়ার মতো করেছে এবং যারা জেড ফ্লিপ 6 ব্যবহার করেন তাদের এটা কেনা উচিত হবে কিনা তা নিয়ে কথা বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। গ্যালাক্সি জেড ফ্লিপ 7 9 জুলাই 2025-এ লঞ্চ হয়। এর আনঅফিসিয়াল প্রাইস বাংলাদেশে 12/256 জিবির 1,15,000 ও 12/512 জিবির 1,35,000 টাকা। প্রথমেই ডিজাইনের কথা বলতে গেলে ফ্লিপ ফোনের ডিজাইন স্যামসাং যেমন করে ঠিক তেমনই রয়েছে, বক্সি টাইপের ডিজাইন। তবে ফোনের লুকসটা আগের থেকে কেন জানি আরও বেশি প্রিমিয়াম লাগতেছে। তার থেকেও বড় কথা, এর স্প্লিট স্ক্রিনটা কিন্তু এবার আরও বড় করা হয়েছে, পুরো অংশ জুড়েই ডিসপ্লে পাবেন। এটা মানে মোটরোলা থেকে তারা ইন্সপায়ার হয়ে হয়তো করেছে। যাই হোক, আনফোল্ড অবস্থায় এর দৈর্ঘ্য 166.7 মিলিমিটার, প্রস্থ 75.2 মিলিমিটার এবং থিকনেস 6.5 মিলিমিটার। ফোল্ড অবস্থায় এর দৈর্ঘ্য 85.5 মিলিমিটার, প্রস্থ 75.2 মিলিমিটার ও থিকনেস 13.7 মিলিমিটার। তো এই ফোনের যে হিঞ্জটা রয়েছে, হিঞ্জ মেকানিজমটা কিন্তু আগের থেকে আপডেট করা হয়েছে এবং হিঞ্জের মধ্যে আপনারা কোনো রকম ফাঁকা বা গ্যাপ ট্যাপ পাবেন না, কোনো কিছু পাবেন না। এটা একটা সুবিধা। ওজন 188 গ্রাম। এর ফ্রেমটা অ্যালুমিনিয়ামের এবং ব্যাকে গ্লাস ব্যবহার করা হয়েছে। দুটা ন্যানো সিম ও দুইটা ই সিম ব্যবহার করতে পারবেন। আর ভালো কথা, এতে IP48 এর ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্টের সাপোর্ট থাকতেছে, তাই ফ্লিপ ফোনের ডিসপ্লে ও হার্ডওয়্যার পানি বা ময়লায় নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওকে, এরপর ডিসপ্লের কথা বলতে গেলে এখানে ফোল্ডেবল যে ডিসপ্লে রয়েছে তার ডাইনামিক LTPO AMOLED 2X ডিসপ্লে, যাতে 120 হার্জের হাই রিফ্রেশ রেট রয়েছে, সাথে থাকতেছে HDR10+ এর সাপোর্ট এবং 2600 নিটসের পিক ব্রাইটনেস। এর সাইজ 6.9 ইঞ্চ, স্ক্রিন টু বডি রেশিও 88.7%, রেজলিউশন 1080x2520 পিক্সেল ও রেশিও 21:9। এর PPI 397। এর কভার ডিসপ্লে যা সুপার অ্যামোলেড, 120 হার্জের হাই রিফ্রেশ রেট এবং এতেও 2600 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। এর সাইজ 4.1 ইঞ্চ ও রেজলিউশন 948x1048। এতে কিন্তু গরিলা গ্লাস ভিক্টার্স 2 এর সাপোর্ট থাকতেছে। এর মেইন ডিসপ্লে নিয়ে কথা বলার তেমন কিছুই নেই, স্যামসাং এর অন্যান্য ফোনের ডিসপ্লের মতোই। আর ফ্লিপ ফোন হওয়ার জন্য যেমন সুবিধা থাকে তার সবই থাকতেছে, ডুয়েল স্ক্রিন, মাল্টি অ্যাপ ব্যবহার ইত্যাদি সুবিধা থাকতেছে। বিশেষ আকর্ষণ থাকতেছে এর কভার ডিসপ্লেতে, এটা নিয়েই আমরা কথা বলবো। এই কভার ডিসপ্লেটা আগের থেকে যেমন বড় হয়েছে তেমনিভাবে 120 হার্জের হাই রিফ্রেশ রেট থাকতেছে। তার থেকেও বড় কথা, আগের কভার ডিসপ্লেতে স্যামসাংয়ের দেওয়া নির্দিষ্ট কিছু অ্যাপই ব্যবহার করা যেত, কিন্তু এখন এখানে আপনি চাইলে কাস্টমাইজ করে বিভিন্ন অ্যাপ চালাতে পারবেন, এমনকি ভারী গেমও খেলতে পারবেন। এছাড়াও সরাসরি ক্যামেরা কন্ট্রোল, ইউটিউব চালাতে পারবেন। কভার ডিসপ্লেতে বিভিন্ন অ্যাপ ব্যবহার করার সুবিধার জন্য আপনি যদি চান এর ছোট ফোনের মতো শুধু এর কভার ডিসপ্লে ব্যবহার করবেন, তবে তা করলে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাবেন। যাই হোক, এতে কিন্তু অ্যান্ড্রয়েড 16 এর উপর One UI 8 থাকতেছে ও 7 বছরের মেজরে আপডেট পাবেন। কিন্তু বাজে ব্যাপার হচ্ছে এখানে Exynos 2500 প্রসেসর থাকতেছে, যা 3 ন্যানোমিটার আর্কিটেকচারের 10 কোরের একটি চিপ, যাতে জিপিইউ হিসেবে রয়েছে Xclip SE950। এর থেকে আমরা এটাই অনুমান করতে পারি ভবিষ্যতে চিপগুলো 10 কোরের হবে, কারণ এই চিপটাই পৃথিবীতে এই প্রথম 10 কোরের একটি চিপ। অন্যান্য সমস্ত চিপ কিন্তু 8 কোরের হতো। এই ফোনের দাম কম হবার মূল কারণ কিন্তু এটাই, এই চিপ ব্যবহারের জন্য স্যামসাং এর দাম কম রাখতে পেরেছে। এখানে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপ ব্যবহার করা হলে ফোনটার দাম অনেক বেশি হতো। আর এই চিপটা যে অনেক বেশি খারাপ তা না, এটা স্ন্যাপড্রাগন 8 এলিটের মতো রেজাল্ট না দিলেও স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর থেকে ভালো রেজাল্ট দেয়। আর এটি ফ্ল্যাগশিপ টাইপের একটি চিপ হওয়ার জন্য অনেক যে খারাপ রেজাল্ট পাবেন তা কিন্তু না। তবে এই চিপটা ব্যবহারের একটা সুবিধা হচ্ছে কি, আপনি ফোনের দামটা কিন্তু অনেক কম পাচ্ছেন। এই ফোনটা 12256 ও 12512 জিবি ভেরিয়েন্টে পাওয়া যায়। এর স্টোরেজ টাইপ UFS 4.0। এর ক্যামেরাতে তেমন আপডেট নেই, সেই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এর মেইন ক্যামেরা 1.8 অ্যাপারচারের, যাতে
OIS থাকতেছে ও আলট্রাওয়াইড ক্যামেরা 2.2 অ্যাপারচার যা দিয়ে 123 ডিগ্রিতে ছবি তুলতে পারবেন। গ্যালাক্সি Z Fold 7 এর ক্যামেরায় স্যামসাং বেশ ভালো আপডেট নিয়ে এসেছে। ওখানে কিন্তু 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা তারা ব্যবহার করেছে। তো এখানে যদি স্যামসাং 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করতো তাহলে কিন্তু বেশ ভালো হতো, ছবির কোয়ালিটি আমরা আগের থেকে অনেক বেশি ভালো পাতাম। কিন্তু এই ক্যামেরা ব্যবহার করার জন্য ছবির কোয়ালিটি আগের থেকে সামান্য একটু আপডেট হয়েছে। অনেক বেশি যে শার্পনেস ডিটেল আগের থেকে পাওয়া যাচ্ছে তা কিন্তু না, তবে ছবির কোয়ালিটি যে খারাপ তাও না, বেশ ভালো লাগবে ছবিগুলো। শার্পনেস ডিটেইল বেশ ভালো, ডাইনামিক রেঞ্জ ও হাইলাইট ব্যালেন্স ভালো। এই প্রাইস রেঞ্জে ফোনের ক্যামেরা আসলে যেমন হওয়া উচিত ঠিক তেমনই পাবেন। আচ্ছা, এর ক্যামেরার ছবিগুলো ফেসটাকে হোয়াইট করে এবং দেখতে ভালো লাগে, বিশেষ করে সেলফি ক্যামেরাটা। এর ফ্রন্ট ক্যামেরাটা 10 মেগাপিক্সেলের যা 2.2 অ্যাপারচারের। এর ছবিগুলো বেশ ভালো, তবে আমি ক্যামেরায় অনেক বেশি ইমপ্রুভমেন্ট আশা করছিলাম। এর উভয় ক্যামেরা দিয়ে আপনি 4K 30fps ও 60fps ভিডিও করতে পারবেন। এই ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার থাকতেছে, কোনো 3.5mm ইয়ারফোন জ্যাক নেই, ব্লুটুথ 5.4, GPS, NFC, OTG সাপোর্ট থাকতেছে। FM রেডিও সাপোর্ট নেই, IR ব্লাস্টার সেন্সরও নেই। সেন্সরের কথা বলতে এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাথে অ্যাক্সিলারোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমেট্রি, কম্পাস, ব্যারোমিটার, সার্কেল টু সার্চ সহ আরও অন্যান্য AI সাপোর্ট থাকতেছে। সাথে স্যামসাং ডেস্কটপ এক্সপিরিয়েন্স থাকতেছে। ব্যাটারি হিসেবে থাকতেছে 4300 mAh এর লিথিয়াম পলি ব্যাটারি। এখানে সিলিকন কার্বনের ব্যাটারি ব্যবহার করলে স্যামসাং ফোনটাকে আরও চিকন এবং ব্যাটারিটা বড় করতে পারতো। স্যামসাংয়ের এখানে সিলিকন কার্বনের ব্যাটারি ব্যবহার করা উচিত ছিল আমি বলবো। আর চার্জিং সাপোর্ট সে আগের মতোই রয়েছে, 25 ওয়াটের ওয়্যার ও 15 ওয়াটের ওয়্যারলেস। তবে এর ওয়্যারলেস কয়েলটা এর এক সাইডে থাকার জন্য অনেকে গাড়িতে ওয়্যারলেসভাবে চার্জ করতে পারবেন না, আবার অনেকে করতে পারলেও অসুবিধা হবে। ফোন চার্জ করতে 30 মিনিটের মতো সময় লাগে। যাই হোক, ব্যাটারি ব্যাকআপ এর ভালো পাবেন, আর আগের থেকে অবশ্যই বেশি পাবেন। এর কিন্তু 4টি কালারে পাওয়া যায়। এখন কথা হচ্ছে, যারা ফ্লিপ 6 ব্যবহার করেন তাদের কি এই ফোন কেনা উচিত হবে? আমি বলবো পারফরমেন্স বা ক্যামেরার জন্য এই ফোন কিনতে যদি চান তাহলে আপনার কেনার দরকার নেই। তবে ইউজার এক্সপিরিয়েন্স ও কভার ডিসপ্লের সুবিধা পেতে চাইলে যদি মনে করেন আপনার কেনা উচিত তাহলে কিনতে পারেন। তবে আমি ফ্লিপ 6 ইউজারদের বলবো, হুদাই টাকা নষ্ট করে 1 বছর পর ফ্লিপ 7 কেনার কি দরকার? কয়েক বছর যাক, কয়েক বছর পর দেখবেন ফ্লিপ ফোনে আরও অনেক আপডেট এসেছে, তখন না হয় কিনেন। অন্যথায় এটা এক প্রকার অপচয়, যাকে আমি উৎসাহিত করি না। আর এই ফোনের কিছু খারাপ দিকের কথা বলতে গেলে এর ক্যামেরাতে আপডেট আসেনি, ব্যাটারিটা সিলিকন কার্বনেট দিয়ে বড় করা উচিত ছিল এবং ফোনটাকে আরও একটু পাতলা করা উচিত ছিল। এতে ফ্রিলিংকের সাপোর্ট যদি দিত টেকনোর মতো, আর IR ব্লাস্টার সেন্সর দিত। এর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, এটা যদি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হতো তাহলে আরও ভালো হতো। আর চার্জিং সুবিধাটা আর একটু বাড়াতে পারলে একটু ভালো হতো আর কি। তবে তাও এই ফোন এখন রিকমেন্ড করা যায়, কারণ আপনি ফ্লিপ ফোন এটা একটা ফ্ল্যাগশিপ টাইপের ফ্লিপ ফোন, যেটা অন্য কোনো কোম্পানির থেকে সেভাবে পাবেন না বা আশাও করা যায় না। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা এই ফোনের সমস্ত ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করলাম। কারো যদি কেনার ইচ্ছা হয় তারা আপনারা দেখতে পারেন ফোনটা। আর আমাদের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।